8 জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা, বাঁধ খুলে দেয়া ভারতের অমানবিক আচরণ। এসালন মুক্ত হল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সহ 5 শিল্প মালিকের ব্যাংক হিসাব তলব। এবং রাজধানীতে শাকিল রূপার 20 ফ্ল্যাট হাতিয়ে নিয়েছেন 300 কোটি টাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছেন রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও নোয়াখালী সহ 8টি জেলা। মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ জনপদ। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাঁটু পানিতে তলিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 31 বছর পর ভারতে গোমতী নদীর উৎসে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধের স্লুইস গেট। এতে প্লাবিত হয়েছে 8 জেলার বিস্তীর্ণ এলাকা। ফেনীতে 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, বিদ্যুৎবিহীন রয়েছে বহু পরিবার। নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, ডুবে গেছে বাড়িঘর, কৃষিজমি, পানিবন্দী 20 লাখ মানুষ। ভারী বর্ষণের ফলে নোয়াখালী জেলার প্রত্যেকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। চৌকির উপরে চুলের স্ট্যান্ড দিয়ে আপনার গ্যাসে পাক করতেছে, অনেক পানি, হাঁটতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে। কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগরী সহ অধিকাংশ উপজেলা ডুবে গেছে। সীতাকুণ্ড, বাঁশখালী, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাগরের লোনা পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। খাগড়াছড়ির পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। জেলায় 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাঙামাটিতে 13,000-এর বেশি বাড়িঘর ডুবে গেছে, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় 60 পরিবার মতো হবে জলে ডুবে গেছে। প্রায় জমি থেকে ঘর বাড়িগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এখন বর্তমানে। মৌলভীবাজারের ধলই নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্মীপুরে তলিয়ে গেছে বসতঘর, ফসলি জমি, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। রাজবাড়ী, দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুটে পানি বৃদ্ধির কারণে স্রোতের তীব্রতা দেখা দিয়েছে। এতে এ নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। উত্তরবঙ্গেও হানা দিয়েছে বন্যা, গাইবান্ধায় তিস্তার পানি বেড়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে কুমিল্লায় আতঙ্কের রাত পার করেন বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে থাকা গোমতীপাড়ের মানুষ। বৃষ্টি আর উজানের পানিতে গোমতীর পানি বেড়ে বিপদসীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুমিল্লা সদর উপজেলা সহ দেবিদ্বার ও বুড়িচং উপজেলার কিছু এলাকার নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন গোমতীপাড়ের বাসিন্দারা। পরিবার পরিজন নিয়ে তারা আশ্রয় নেন বেড়িবাঁধে। ভাঙন ঠেকাতে বাঁধে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বালুর বস্তা ফেলে রক্ষার চেষ্টা করেন স্থানীয়রা। আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিক আচরণ করেছে। বাংলাদেশের সঙ্গে এমন অসহযোগিতার বিষয়ে সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বন্যা পরিস্থিতি মোকাবেলায় গণ অভ্যুত্থানের মতো সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান উপদেষ্টারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বন্যা পরিস্থিতি মোকাবেলা, সাম্প্রতিক আন্দোলন এবং বিদায়ী সরকারের অনিয়ম দুর্নীতির বিষয়ে করণীয় উঠে আসে বৈঠকে। বিশেষ করে বন্যা পরিস্থিতি দ্রুত সামলাতে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে উপদেষ্টারা তুলে ধরেন বিস্তারিত। সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেয়ায় ভারতের সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি, সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। জাতীয় সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। বিদায়ী সরকারের শাসনামলে হত্যা গুমের তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন, সেই গুমের কারণ কি, কারা তার জন্য দায়ী, সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে। এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় ফাউন্ডেশন গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। ফাউন্ডেশনের অন্যান্য সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকবেন যারা আসলে আহত নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের সদস্যরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ভারতের স্বভাবগতভাবে পানির মাধ্যমে বাংলাদেশকে সমস্যায় ফেলে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে রাজধানীতে কুয়েত মৈত্রী হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন তিনি। বন্যা দুর্গত এলাকায় দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান সার্জিস আলম। এ সময় আরও বলেন, আন্দোলনে আহতদের 10,000 থেকে লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। দেশের সংকটের এই সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান সমন্বয়ক সার্জিস আলম। বাংলাদেশের অনেক জেলায় আসলে অলরেডি বন্যা কবলিত অবস্থায় পড়ে গিয়েছে এবং ভারত থেকে তাদের যে আসলে প্রত্যেক বছরে তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে, যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায়, তারা সেই পানি দিয়ে বাংলাদেশকে অনেক বড় একটি সমস্যায় ফেলে। আবার যখন তাদের পানিটি কমে যায়, তখন তারা সেই পানিটি আটকে দিয়ে বাংলাদেশকে আবার সমস্যায় ফেলে। আমরা রকেট, বিকাশ কিংবা মার্চেন্ট এই অ্যাকাউন্টগুলো আসলে খুলেছি, যাতে এই ফান্ডগুলোর মাধ্যমে ত্রাণসহ বিভিন্ন জিনিস যেগুলো আসলে আমাদের ওই বন্যার্ত ভাই বোনদের প্রয়োজন, সেগুলো আমরা সংগ্রহ করে সেখানে নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা চলছে। কিন্তু এই মুহূর্তে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সেখানে যোগাযোগ করছি এবং যোগাযোগ করতে গিয়ে আমরা বারবার ব্যর্থ হচ্ছি আসলে, কারণ সেখানে যোগাযোগটি আসলে স্থাপন করা কঠিন হয়ে যাচ্ছে। তারপরও আমরা যে তথ্যটি পাচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে যে ভাই বোনেরা আসলে আটকা পড়েছেন বাড়িতে, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা। অবশেষে এস আলম মুক্ত হল ইসলামী ব্যাংক। সাবেক ব্যাংকার ওবায়দ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে প্রতিষ্ঠানটিতে 5 সদস্যের নতুন পরিচালনা পরিষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদকে সম্পূর্ণরূপে সরকার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। পরিষদ ভেঙে দিয়ে এটার মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসছি। ইসলামী ব্যাংকের প্রাক্তন যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি এইভাবে আমাদের মনোনীত বোর্ড দিয়ে তো আমরা চিরকাল চালাবো না, আমাদেরকে একটা ওয়ে আউট বের করতে হবে। আমরা ব্যাংকিং কমিশন করছি, আমরা প্রত্যেকটা ব্যাংকগুলো যারা দুর্বল ব্যাংক তাদেরকে খতিয়ে দেখা হবে যে তাদের ফাইন্যান্সিয়াল পজিশন কি, তাদেরকে কিভাবে নিজ পায়ে দাঁড় করানো যায়। বেক্সিমকো, ওরিয়ন, বসুন্ধরা, সামিট ও নাসা গ্রুপের মালিক ও তার পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এ চিঠি দিয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান ও তাদের সঙ্গে
সংশ্লিষ্টদের লেনদেনের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই চিঠি দেওয়া হয়েছে। হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক দম্পতি শাকিল রূপার রাজধানীতেই আছে 20টি ফ্ল্যাটের মালিকানা, আছে 3টি নামি দামি গাড়ি। তথ্য প্রযুক্তি খাত থেকেও হাতিয়ে নিয়েছেন 350 কোটি টাকা। সব মিলিয়ে 1000 কোটি টাকার মালিক শাকিল রূপা দম্পতি। সরেজমিনে এমন তথ্যই মিলেছে। শেখ হাসিনা চাটুকার সাংবাদিক হিসেবে পরিচিত শাকিল রূপার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। রাজধানীর ইন্দিরা রোডের এই ফ্ল্যাটে বসবাস করেন 71 টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপা। ফ্ল্যাটটির বাজার মূল্য 2.5 কোটি টাকা। এটা সম্ভবত 1.5 কোটি বা 2 কোটি টাকা কম হবে না, আরো বেশি হবে। এটা হলো মানে 26 স্কয়ার ফিট। দামি গাড়ি ব্যবহারের নেশাও আছে তাদের। এটা ছিল আপনার হোন্ডা হলো কোরস, আর একটা হলো পিয়াস, আর একটা হলো নিশান। আবার এটাও তাদের অফিস ছিল, এটাও 71-এর কাজ করত। সাংবাদিকতার আয়ে এই ফ্ল্যাটটি কেনা সম্ভব না হলেও শাকিল রূপা সাংবাদিক দম্পতি এমন আরও অনেক সম্পত্তির মালিক। মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, বারিধারা ও বসুন্ধরায় তাদের আছে আরও 19টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটের বাজার মূল্য 35 কোটি টাকা। 4 মেয়াদে শেখ হাসিনা সরকারের কাছের মানুষ হিসেবে পরিচিত শাকিল রূপা তথ্য প্রযুক্তি খাত থেকেই হাতিয়ে নিয়েছেন 350 কোটি টাকা। বিএনপি জামাত বিরোধী প্রোপাগান্ডা সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন তারা। পুলিশ, র্যাব ও এনএসআই এর ডিজিটাল প্রচারণাও তৈরি হতো তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে। শাকিল রূপা দম্পতির সাভারে আছে রিসোর্ট, হবিগঞ্জে চা বাগান, ঢাকার পূর্বাচল, দোহার ও চট্টগ্রামে আছে আবাসিক প্লট। গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শাকিল রূপা দম্পতির চাটুকারিতাও ছিল চোখে পড়ার মতো। মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে, এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাশিম আলীর সাক্ষী দিয়েছেন। শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগও আছে। অভিযোগকারী চিকিৎসক ত্রিনা ইসলাম এ নিয়ে প্রকাশ্যেই কথা বলেছেন বেশ আগেই। বিহেতে অশান্তিতে থাকে, তার তো প্রলোভন সবচেয়ে বেশি। তার প্রলোভন সবচেয়ে বেশি না যে একটা সুন্দর জীবনের। একটা মানুষ কোন লেভেলে গেলে তার মান সম্মান আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই। বুধবার দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেফতার হওয়া শাকিল রূপার বিচার চেয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গতকাল দেখলাম যে সাংবাদিকদের ছেড়ে পালায় যাচ্ছিল, তারা ধরাও পড়ছে এয়ারপোর্টে যাওয়ার রয়েছে। এখন এই বিষয়টা তো আসলে দুঃখজনক এবং লজ্জাস্কর। সাংবাদিক হিসাবে সবাই ফেয়ার থাকা উচিত। ওনারা আইন শৃঙ্খলা কাস্টডিতে আসছে, এখন দেশের প্রচলিত আইনে তাদের একটা সঠিক একটা মূল্যায়ন হোক। শাকিল রূপা সাংবাদিকতার পেশার মর্যাদাও ক্ষুণ্ণ করেছেন বলে মনে করেন তারা। ফারজানা রূপা শাকিল আহমেদ অনৈতিক সরকারকে সমর্থন দিয়ে গেছে এবং সাধারণ দেশের মানুষকে তারা ভুল বোঝানোর চেষ্টা করছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজধানী গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে খুদে বার্তায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। আজ তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জোটের এই শীর্ষ নেতাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় একটি হত্যা মামলায় মেননকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক খবর।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হন আরও 7 জন। বৃহস্পতিবার প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাঁচা শহরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতের সন্ধানে এলাকার মরুভূমিতে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। ধারণা করা হচ্ছে তারা ডাকাত। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায় অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। ডাকাতেরা গ্রাম ও জঙ্গল এলাকায় ঢাকা দিয়ে থাকে। গেল কয়েক মাসেও পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এদিকে একই দিনে পাঞ্জাবে একটি স্কুল বাসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে 2 শিশু নিহত এবং 6 জন আহত হয়। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 8 জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা, বাঁধ খুলে দেয়া ভারতের অমানবিক আচরণ। এস আলম মুক্ত হল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সহ 5 শিল্প মালিকের ব্যাংক হিসাব তলব। রাজধানীতে শাকিল রূপার 20 ফ্ল্যাট হাতিয়ে নিয়েছেন 300 কোটি টাকা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে সকাল 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।